মৃগীরোগ বা এপিলেপসি নিয়ে জনমনে এখনো সঠিক ধারণা তৈরি হয়নি। এই নিয়ে তাদের মনে রয়েছে নানান ভয়, শঙ্কাসহ বিভিন্ন কুসংস্কার। তাই মৃগীরোগ এবং মৃগীরোগীর যত্ন নিয়ে জানতে হলে এই রোগকে পর্যবেক্ষণ করতে হবে, সচেতন হতে হবে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি তমালিকা বিশ্বাস। আজকের আলোচনায় স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার পঞ্চানন দাস, অধ্যাপক নিউরোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম। স্যার, কেমন আছেন? আছি ভালো। আমাদের আয়োজনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আজ আমরা কথা বলবো মৃগী রোগ এবং মৃগী রোগীর যত্ন নিয়ে। প্রথমেই তাই আমি আপনার কাছে জানতে চাইবো, মৃগী রোগ বলতে আসলে কি বোঝায়? মৃগী রোগ হচ্ছে আসলে মস্তিষ্কের একটা দীর্ঘস্থায়ী স্নায়বিক রোগ, যা বারে খিঁচুনির মাধ্যমে তৈরি হয়। মস্তিষ্কে অস্বাভাবিকভাবে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে এই রোগের সৃষ্টি হয়। বারে খিঁচুনির পরে এই রোগীটার সৃষ্টি হয়। এটা একটা দীর্ঘমেয়াদী রোগ। স্যার, এই রোগের কি কোনো আলাদা লক্ষণ আছে? জি, এই রোগের আলাদা লক্ষণ আছে। আলাদা লক্ষণ বলতে যখন রোগটা শুরু হয় তখন হাত পা প্রথমে শক্ত হয়ে যাবে, হাত পা এরপরে কাঁপি শুরু হবে, ঘাড় একদিকে বেঁকে যাবে, কাত হয়ে পড়ে যেতে পারে, মস্তিষ্কে আঘাত লাগতে পারে, মুখ দিয়ে লালা ঝরতে পারে, পায়খানা প্রস্রাব অনেক সময় কাপড়েও হয়ে যেতে পারে। স্যার, এবারে আপনি যদি আমাদেরকে বলেন, অনেকেই কিন্তু মনে করে, অনেক রোগীদেরই ধারণা যে খিঁচুনি মানেই মৃগী রোগ। আসলে কি তাই? এটা পুরোপুরি সত্য নয়। আসলে এই সব খিঁচুনি কিন্তু মৃগী রোগ নয়। খিঁচুনি হচ্ছে মস্তিষ্কের মধ্যে অস্বাভাবিকভাবে বৈদ্যুতিক একটা সংকেতের মাধ্যমে অনিয়ন্ত্রিত শরীরের কার্যকলাপ। আর বারে খিঁচুনি হওয়াটা কিন্তু মৃগী রোগ। তাহলে সব খিঁচুনি মৃগী রোগ নয়, আবার সব মৃগী রোগের কিন্তু আবার খিঁচুনি হয়। সব মৃগী রোগের খিঁচুনি হবে, কিন্তু খিঁচুনি হলেই তাকে আমরা মৃগী রোগ বলবো না। স্যার, এবারে আমি জানতে চাইবো যে এই মৃগী রোগ এটা সাধারণত মানুষের কেন হয়? এর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, মৃগী রোগের কিছু লক্ষণ আছে, এই কারণ আছে। সে কারণগুলো হচ্ছে মস্তিষ্কের আঘাতজনিত কারণ হতে পারে, মস্তিষ্কের মধ্যে কোনো স্ট্রোক, টিউমার অথবা ইনফেকশন হতে পারে, যেমন মেনিনজাইটিস, এনকেফ্যালাইটিস, টিউবারকুলোসিস। আমরা এরকম মস্তিষ্কের অনেক রকম ইনফেকশন পেয়ে থাকি, তার কারণেও হতে পারে। কারো জন্মগতভাবে কোনো ত্রুটি থাকলেও হতে পারে মৃগী রোগ। আর কারো ক্ষেত্রে মৃগী রোগের অন্যান্য কারণও হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এগুলোর কারণে খিঁচুনি হয়েও কিন্তু মৃগী রোগের কারণ হয়ে যেতে পারে। এই যে মৃগী রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, এই আক্রান্ত হওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? বাচ্চাদের হয় কিংবা বুড়োদের হয়, কাদের বেশি হয়? আমাদেরকে স্যার একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, মৃগী রোগের আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে হতে পারে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি 2 বছরের নিচের এবং 65 বছরের বেশি বয়স্কদের কিন্তু মৃগী রোগের সম্ভাবনা বেশি। এছাড়াও যে অল্প বয়সে মানে তরুণ বয়সে যে হবে না, এটা কিন্তু বলা নেই। তরুণ বয়সেও কিন্তু আমরা পেয়ে থাকি। শৈশব কিশোরের মধ্যেও কিন্তু এই মৃগী রোগটা হয়ে থাকে। আর এই মৃগী রোগটা যে হচ্ছে, এর মধ্যে ছেলে মেয়ে হিসেবে কি কোনো ভাগ আছে? সাধারণত গবেষণায় বলছে যে মৃগী রোগের দুইজনে, নারী পুরুষ দুইজনেই কিন্তু সমানভাবে, কিন্তু সাধারণত পুরুষদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় মৃগী রোগের, কারণ তাদের মস্তিষ্কে আঘাত, স্ট্রোক এগুলোর কারণে তাদের কিন্তু পুরুষের কিন্তু মহিলাদের তুলনায় একটু বেশি হয়। যদি কোনো বাচ্চার মৃগী রোগ হয়, তার লক্ষণগুলো তার কোন বয়স থেকে ধরা পড়তে শুরু করে? সাধারণত বাচ্চাদের মৃগী রোগের ক্ষেত্রে একদম জন্মের পরপরই শুরু হতে পারে। সাধারণত 2 বছরের নিচের যেগুলো হয় আমরা বলে থাকি, এগুলো কিন্তু সবসময় দেখা যায় জন্মের সময় কোনো ইনফেকশান, অথবা জন্মের সময় দেখা যায় ব্রেনে অক্সিজেন স্বল্পমাত্রায় অক্সিজেনের কারণে হতে পারে, যেটাকে হাইপোক্সিক ইনজুরি বলা হয়, এই কারণে হতে পারে। আবার কিছু ক্ষেত্রে 2 থেকে দেখা যায় 13 বছরের মধ্যে কিছু সেলফ লিমিটিং কিছু এপিলেপসি আছে, মানে নিজে হবে, আবার নিজে ভালো হয়ে যাবে। কিছু এপিলেপসি আছে আবার অটোমেটিক ভালো হয়ে যেতে পারে। এপিলেপসি কোনো ক্ষেত্রে কিছু চিকিৎসা লাগে, কোনো ক্ষেত্রে চিকিৎসা লাগে না, বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে। আবার দেখা যায় কারো 2 থেকে 5 বছর পর্যন্ত কিন্তু খিঁচুনি হতে পারে। সেটা অনেক সময় জ্বরের সাথে হয়, সেটাকে আমরা বলি ফিব্রিল সিজার বা জ্বরের সাথে খিঁচুনি। এই খিঁচুনিটা কি মৃগী রোগ? না, এটা খিঁচুনি, কিন্তু এটা মৃগী রোগ নয়। এইটা কিন্তু যখন কারো ক্ষেত্রে এই খিঁচুনি যদি বয়সের পরেও যদি চলতে থাকে, তখন সেটা আবার মৃগীতে রূপান্তরিত হতে পারে।
কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু প্রথম দিকে একে মৃগী রোগ মৃগী রোগ বলা যাবে না। সাধারণ খিঁচুনি বলতে হবে। স্যার, এবারে আমি জানতে চাইবো, এই যে মৃগী রোগ নিয়ে আমরা কথা বলছি, এই মৃগী রোগের সাথে অন্যান্য সহজাত কোনো রোগের কি কোনো সম্পর্ক রয়েছে? মৃগী রোগের সাথে অন্যান্য রোগের সম্পর্ক হয়েছে, সহজাত যেগুলোকে বলি আমরা কোমরবিডিটিস। সাধারণত এই কোমরবিডিটিসগুলো হচ্ছে, যদি মৃগী রোগী দীর্ঘস্থায়ী হয় তাইলে কিছু কিছু ক্ষেত্রে এই কোমরবিডিটিসগুলো থাকতে পারে। যেমন সে মানসিকভাবে তার ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়তে পারে। মস্তিষ্কের কিছু কিছু ক্ষেত্রে এই মৃগী রোগ থাকতে থাকতে হবে কি তার ব্রেনের জ্ঞানের মাত্রা কমে যাবে, যেটা ডিমেনশিয়া হতে পারে। আবার পরে গিয়ে আঘাত হতে পারে, ট্রমা, পার্মানেন্ট ট্রমা হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী, যেমন কিছু কিছু ক্ষেত্রে ব্রেন টিউমার, যদি দীর্ঘমেয়াদী ব্রেন টিউমার আমরা বলি লো গ্রেড গ্লাইমা থাকলে তার খিঁচুনি চলতেই থাকে। এই সমস্ত রোগগুলো সাধারণত মৃগী রোগের সাথে সহজাত হতে পারে। এখন যদি কোনো রোগের দেখা যায় যে দীর্ঘদিন মৃগী রোগ আছে, আমরা যেমন বলছি সেকেন্ডারি রিজনে মৃগী রোগ হয়, কিন্তু এখন যদি আমরা বলি মৃগী রোগ থাকলে তার থেকে অন্য কোনো রোগের দিকে চলে যাচ্ছে কিনা? মৃগী রোগ থাকলে অন্য কোনো রোগের দিকে চলে যেতে পারে। দীর্ঘমেয়াদী সে যদি মৃগী রোগে ভুগে, তাহলে দেখা যায় তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ে। মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে সে একটা ডিপ্রেশনে ভুগতে থাকে, অ্যাংজাইটিতে ভুগতে থাকে, সবসময় তার একটা মুড ডিসঅর্ডারে ভুগতে থাকে, তার মধ্যে একরকম অ্যাগ্রেসিভনেস আমরা বলি, যেটা নিউরোসাইকেটিক ডিসঅর্ডারে ভুগতে থাকে। এই ছাড়া রিপিটেড খিঁচুনির জন্য অথবা মৃগী রোগের জন্য তার মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে গিয়ে সে ডিমেনশিয়ায় ভুগতে পারে। আর অথবা পরে গিয়ে দেখা যায় বিভিন্ন রকম ইনজুরি, মস্তিষ্কে আঘাত অথবা কোনো হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এর ঝুঁকি কতটুকু স্যার? এই ঝুঁকি হচ্ছে, যদি আগে চিকিৎসা নিতে পারে আগে ভাগে অথবা ডায়াগনোজ করতে পারে যারা সচেতন, তাদের ক্ষেত্রে সম্ভাবনা অনেক কম। আর যারা অনেক কুসংস্কারাচ্ছন্ন থাকে তাদের ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা। স্যার, মৃগী রোগ নিয়ে তো আসলে আমাদের চারপাশে নানান রকম কুসংস্কার রয়েছে, এর কোনো ব্যাখ্যা আছে কি? কেন মানুষ এই কুসংস্কারগুলোকে মেনে নিচ্ছে? আসলে সচেতনতাই হচ্ছে এখানে মেইন। আমরা যদি জনগণকে যদি সচেতন করতে পারি যে এইটা মৃগী রোগ, এটা চিকিৎসা করলে নিরাময় হয়, সুস্থ হয়। যে সমস্ত কুসংস্কার সাধারণত অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে কুসংস্কারটা সবচেয়ে বেশি, তাদের মধ্যে দেখা যায় ভূতের আচর, কেউ বলে ছোঁয়াচে রোগ, কেউ বলে জিনের আচর, হ্যাঁ, এগুলি চলতে থাকে। আসলে এগুলি করতে করতে একসময় দেখা যাবে মৃগী রোগের ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, রিপিটেডলি হচ্ছে, যার কারণে তার খিঁচুনি কন্ট্রোল করাও খুব কষ্টকর হয়ে যায়। এই সমস্যার জন্য সাধারণত মানুষের শিক্ষার খুবই বেশি দরকার। মানুষকে সচেতন করতে হবে, জনগণকে সচেতন করতে হবে এই রোগের চিকিৎসা আছে, এই রোগ চিকিৎসা করলে নিরাময় অথবা কন্ট্রোল করা সম্ভব। এগুলি কিন্তু আমাদেরকে জনগণের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে এই মৃগী রোগ সম্পর্কিত সচেতনতা তৈরি করা। স্যার, মৃগী রোগের চিকিৎসা নিয়ে যখন কথাই বলছেন, আমি জানতে চাইবো আপনারা কী ধরনের চিকিৎসা এই ধরনের রোগীকে দিয়ে থাকেন? আসলে মৃগী রোগের ধরনের উপরে নির্ভর করে। মৃগী রোগের প্রধানত দুই রকমের ধরন। একটা হচ্ছে ফোকাল, একটা জায়গা থেকে শুরু হবে, সারা শরীরে ছড়িয়ে যাবে। আর একটা হচ্ছে সারা শরীরে একসাথে শুরু হবে, এটা হচ্ছে জেনারেলাইজড। তো এখন কোন ধরন তার মধ্যে আছে সেক্ষেত্রে আমরা আগে আইডেন্টিফাই করি। বিশেষ করে রোগীর ইতিহাস সবচেয়ে বেশি দরকার, এবং অনেক সময় রোগী ইতিহাস দিতে না পারলেও সাথে করে, এখন মানুষ কিছুটা সচেতন হয়েছে, আমরা বলতে বলতে সচেতন করতে পারছি। তারা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও করে নিয়ে আসে, আমাদেরকে দেখিয়ে। যখন খিঁচুনি হয় ওই সময় ভিডিওটা আমরা দেখি, আমরা তাতে দেখেও কিন্তু আমরা বুঝি যে এটা ফোকাল শুরু হলো নাকি জার্নালাইজ শুরু হলো। তো এইভাবে আমরা ফোকাল এবং জার্নালাইজ যখন পেয়ে যাই, তখন আমরা চিকিৎসাটা শুরু করি। চিকিৎসা শুরু করার আগে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যদি ফোকাল হয় সেই রকম চিকিৎসা হবে একরকম, জার্নালাইজড হবে সেই রকম চিকিৎসা হবে একরকম। সেই ক্ষেত্রে মানুষকে ইমেজিং, ইজি, রুটিন কিছু টেস্ট এগুলো করতে হয়। স্যার, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আপনার সাথে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরছি বিরতির পরে, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের আলোচনায় আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার পঞ্চানন দাস, অধ্যাপক নিউরোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। স্যার, আমরা কথা বলছিলাম মৃগী রোগের চিকিৎসা নিয়ে। আপনি একটু আগেই আমাদের বলেছেন যে এই রোগ
পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব, সেটা কিভাবে স্যার? যেটা আমরা বলি নিরাময় মানে কিওর, এবং নিরাময়ের সাথে কন্ট্রোল বলাটা বেশি যুক্তিযুক্ত এখানে। সেক্ষেত্রে রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা নিতে হবে। আমরা সাধারণত বলি 2 থেকে 3 বছর সম্পূর্ণ চিকিৎসা নিতে হবে, এবং সেই চিকিৎসা নেওয়ার পরে যদি এই 2-3 বছরের মধ্যে যদি কখনও খিঁচুনি না হয়, তখন চিকিৎসক চিন্তা করে যে ওষুধ ধীরে ধীরে তুলে ফেলা। ওষুধ উঠানো কিন্তু একটা আর্ট আছে, কিন্তু ওষুধ এমন নয় যে এই ওষুধ হঠাৎ করে উঠানো যাবে। ওষুধটা খুব ধীরে ধীরে করে উঠাতে হবে। উঠাতে গিয়ে যদি দেখা যায় খিঁচুনি হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমরা বলি মোটামুটি কন্ট্রোল। এবং সেই ক্ষেত্রে 70 থেকে 80% ক্ষেত্রে নিরাময় করা সম্ভব। অনেক ক্ষেত্রে ওষুধের প্রয়োজনও পড়ে না। অনেক সময় অনেক রোগী কিন্তু জানেই না যে তাদের মৃগী রোগ আছে, আবার অনেক রোগী আছে তারা জানে রোগ আছে কিন্তু চিকিৎসা নিচ্ছে না। তাই সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে এই রোগের ঝুঁকি কীরকম তা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন স্যার। দেখেন, দীর্ঘ সময় মৃগী রোগ যদি কারো থাকে, সে যদি চিকিৎসা না নেয়, মনে করেন 2 বছর আগে একবার খিঁচুনি হলো, 6 মাস পরে হলো, তার 3 মাস পরে হলো, এই যে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ছে, তার মানে যদি সে সময় মতো চিকিৎসা না নেয়, তার খিঁচুনির ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তার খিঁচুনির মাত্রা বেড়ে যাবে। সেক্ষেত্রে তার চান্স অফ ইনজুরি অনেক বেশি হবে। আবার কারো কারো ক্ষেত্রে খিঁচুনির চিকিৎসা নিচ্ছে না, এমন দেখা গেল যে খিঁচুনি কন্টিনিউ, মানে একটার পর একটা খিঁচুনি হচ্ছে। আমরা বলি যে এখানে অ্যাকিউট রিপিটেটিভ সিজার, বারবার খিঁচুনি হওয়া। আরেকটা হচ্ছে খিঁচুনি থামছে না, তার খিঁচুনি থামছে না মানে খিঁচুনি শেষ হওয়ার পরেও তার জ্ঞান ফিরছে না। এই রকম খিঁচুনি যদি হয়, এটাকে আমরা বলি স্ট্যাটাস ইপিলেপটিকাস। সেইটা খুব কঠিন এবং এখান থেকে মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। সেই খিঁচুনির জন্য এইটা বলে অ্যাকিউট ইমার্জেন্সি ইন নিউরোলজি, এইটা একটা স্ট্যাটাস ইপিলেপটিকাস এক। আর কিছু কিছু ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী খিঁচুনি থাকে, তাতে ইনজুরি, চান্স অফ ইনজুরি, ব্রেন ইনজুরি অনেক বেশি থাকে, অথবা তার কোনো বোন ইনজুরি হতে পারে, কি বিভিন্ন জায়গায় তার আঘাত পেয়ে হাড় ভেঙে যেতে পারে দীর্ঘমেয়াদী খিঁচুনি। আরেকটা খিঁচুনিতে খুব কম করে হলেও দেখা যায়, এটাকে বলা হয় নিউরোলজিকের ভাষায় সুদেব, সাডেন আনএক্সপেক্টেড ডেথ ইন ইপিলেপসি। এরকম খিঁচুনি হতে হতে মারা যাবে, এটার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সুদেব হয় না তাই না, হয়, দেখা যায় খিঁচুনি হয়েই মারা গেছে। স্যার, আপনি বলছিলেন যে পুরুষ মহিলার মধ্যে পুরুষদের বেশি হয়, কিন্তু মহিলাদেরও তো হয়। জি, এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু মহিলাদেরও এই রোগ হয়, গর্ভকালীন সময়ে আপনারা কিভাবে একজন মহিলাকে মৃগী রোগের চিকিৎসা দিয়ে থাকেন? গর্ভবতী মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিত থাকে। তার কারণ হচ্ছে, বিয়ের আগে যদি তার খিঁচুনি থাকে, হয়তো বাবা মার তত্ত্বাবধানে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, সে ওষুধ খাচ্ছে, কিন্তু যখন তার বিয়ে হয়ে যায়, সে তখন খুব সমস্যায় পড়ে যায়। কিভাবে শ্বশুরবাড়িতে বলবে যে আমার এই রোগ আছে? এই যে একটা সামাজিক ব্যাধি তাকে পেয়ে বসে, তার কারণে অনেক সময় ওষুধ বন্ধ করে দেয়, তাতে খিঁচুনির মাত্রা কিন্তু আরও বেড়ে যায়। এখন আমরা যদি সব কিছু নির্ভর করবে কাউন্সিলিংয়ের উপর, আমরা যদি তাকে কাউন্সিলিং করি, সে তাইলে ওষুধ বন্ধ করবে না। কখনও যদি সে প্রেগন্যান্ট হয়, আমরা কিছু কিছু ক্ষেত্রে এই বয়সী মেয়েদের ক্ষেত্রে আমরা ওষুধ ঠিক করি, এই ওষুধ প্রেগনেন্সিতে কোনো সমস্যা করবে না। এমন কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমরা গর্ভকালীন দিয়ে থাকি। সাধারণত গর্ভকালীন প্রথম 3 মাস, শেষ 3 মাস তাদের খিঁচুনির সংখ্যা অনেক বেশি হয়। এই সময় একটা আমরা বলি প্ল্যান প্রেগনেন্সি করতে হবে। সেটা গাইনিকোলজিস্টের সাথে কথা বলতে হবে যে আমি গর্ভ হতে চাই, আমার খিঁচুনি রোগ আছে, আমার ওষুধ কী চলবে, সেটা নিউরোলজিস্টের সাথে এবং গাইনিকোলজিস্টের সাথে পরামর্শ করে ওষুধ কন্টিনিউ করতে হবে। এবং যে ওষুধগুলো তার গর্ভকালীন কোনো সমস্যা হবে না, সে ওষুধগুলো কিন্তু আমরা দিয়ে থাকি এবং তাতে কোনো সমস্যাই হবে না। আর গর্ভ পরবর্তী মা এবং বাচ্চা দুজন ক্ষেত্রে আমরা অনেক সময় ভিটামিন কে ইনজেকশন, ফলিক অ্যাসিড, অথবা গর্ভকালীন আগেও ফলিক অ্যাসিড এগুলো দিয়ে থাকি, কেন তার কোনো ডেভেলপমেন্টাল কোনো সমস্যার জন্য না হয় বাচ্চার। স্যার, আমরা তো গর্ভকালীন মায়েদের নিয়ে কথা বললাম। স্যার, এবারে জানতে চাইবো, মৃগী রোগীদের জন্য বা মৃগী রোগীদের ব্যবস্থা নেওয়ার জন্য কি কোনো পদক্ষেপ আছে, প্রতিরোধমূলক পদক্ষেপ যেগুলো বলে? মৃগী রোগের প্রতিরোধমূলক পদক্ষেপের মধ্যে যেটা করতে হবে, প্রথমে তাকে, একটা রোগীর খিঁচুনি হলে তাকে নিরাপদ স্থানে আমাকে সরিয়ে নিয়ে আসতে হবে, শান্ত থাকতে হবে, কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না। তাকে কাত করে শোয়াতে হবে, মাথার নিচে কোনো বালিশ, কাপড়
অথবা জ্যাকেট, তার গায়ে যেটা আছে এটা খুলে মাথার নিচে দিতে হবে, যেন মাথার ইনজুরি মানে হেড ইনজুরি যেন না হয়। তাকে কাত করে শোয়াবো, এটাকে বলে রিকভারি পজিশানে শোয়ানো। কেন শোয়াবো? তাকে তার মুখে লালা যেন গিয়ে তার শ্বাসনালীতে যেন ব্লক না করে, রেসপিরেটরি যেন ডিস্ট্রেস না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো। তার গলার কাপড় যেমন টাই, স্কার্ফ, এগুলি মাফলার থাকলে এগুলি আমরা খুলে দিব। তার যেটা করবো না প্রাথমিক পদক্ষেপের মধ্যে, সেটা হচ্ছে মুখে কোনোভাবে আঙ্গুল দিব না, তাকে টাইট করে জোরে চেপে ধরবো না খিঁচুনি হচ্ছে বলে। তাকে জাগানোর কোনো জ্ঞান ফেরানোর জন্য তার মুখে চোখে মুখে কোনো পানিশ দেব না। এবং যেই জিনিসটা সবচেয়ে আমাদের দেশ না এই সাবকন্টিনেন্টে করে, যে দেখা যায় কোনো ময়লাযুক্ত কোনো কিছু তার নাকে লাগানো শুরু করে, এটা আমরা কখনই করতে যাব না। তাইলে সে অটোমেটিক রিকভারিতে চলে আসবে। সর্বোচ্চ 1 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু রোগীর জ্ঞান ফিরে যায়। জ্ঞান ফেরার পরে সে কিছু বিভ্রান্ত থাকে, যেটা করে বলি আমরা পোস্ট ইকটাল কনফিউশন। তাকে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। এরপরে আতঙ্কিত না হয়ে তাকে সুস্থ করে তুলব। কিন্তু তার আগে কখনো মুখের ভিতর লালা, চামচ বা আঙ্গুল আমরা তাকে দেওয়ার চেষ্টা করব না, তাতে ইনজুরি হওয়ার চান্স আরও বেশি থাকবে। স্যার, মৃগী রোগীদের যখন এই রোগ শুরু হয় বা খিঁচুনি উঠে যায়, এই সময় চারপাশের মানুষ কি করবে আপনি তো বললেন, কিন্তু তাকে যে হাসপাতালে নেওয়ার ব্যাপারটা, খিঁচুনি চলাকালীন সময়ে কি তাকে হাসপাতালে নেওয়া যাবে? খিঁচুনি হওয়ার পরে যখন আমরা প্রাথমিক প্রতিরোধমূলক সেবাগুলো করছি, তখন দেখতে হবে, সময়টার দিকেও খেয়াল রাখতে হবে। বেশিরভাগ সময় খিঁচুনিগুলো সাধারণত 1 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। কারো খিঁচুনি যদি 5 মিনিটের বেশি হয়, জ্ঞান না ফিরে, তখন সাথে সাথে হাসপাতালে নেওয়ার, অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করতে হবে, তাকে হাসপাতালে নিতে হবে। স্যার, খিঁচুনি নিয়ে কিন্তু এখনও জনমনে যথেষ্ট প্রশ্ন আছে, শঙ্কা আছে, কখনো কখনো দেখা যায় কুসংস্কারও আছে। এই বিষয়ে আমরা কি উদ্যোগ নিতে পারি? খিঁচুনি রোগের চিকিৎসার চাইতে সচেতনতা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। যত বেশি সচেতন করব, তত তার নিউরাল ড্যামেজগুলো, এই যে খিঁচুনি রোগীগুলো, সে সুস্থ হয়ে উঠতে পারবে। সচেতন করা হচ্ছে প্রথম দরকার। আগে রোগী এবং রোগীর পরিবারকে বুঝতে হবে এটা একটা খিঁচুনি, এটা কোনো জিনের আচরণ নয়, এটা কোনো ভূতের আচরণ নয়, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা সামাজিক এই কলঙ্কটাকে অনেক সময় রোগী দেখা যায় লুকে থাকে, সমাজে আসতে চায় না, আমাকে কেউ কিছু বলবে, এই ভ্রান্ত ধারণাটাকে তাকে বোঝাতে হবে, তার পাশে থাকতে হবে, তাকে সব সময় গাইড করে বলতে হবে যে না, তোমার এই রোগে ভালো। বা খিঁচুনির রোগের জন্য কোনো ঝাড়ফুঁকের দরকার নেই। খিঁচুনির রোগের জন্য কারো কোনো পড়ালেখা অথবা চাকরি এগুলি কোনো যাবে না। কিন্তু দীর্ঘমেয়াদী খিঁচুনি হলে সে যদি এটা রেখে দেয়, দেখা যাবে তার চাকরিতে ব্যাঘাত হচ্ছে, পড়ালেখায় ব্যাঘাত হচ্ছে, এমনকি ড্রাইভিং লাইসেন্স হারানোর মতো কিছু ঘটনা আছে, সমস্যা আছে, দিতে পারে না ড্রাইভিং লাইসেন্স। তাহলে তাদেরকে বুঝাতে হবে যে এই রোগ তুমি যত তাড়াতাড়ি চিকিৎসা করবে তত তাড়াতাড়ি সুস্থ হবে, তোমার চাকরি, পড়ালেখা, কর্মক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে না। এই জিনিস আমাদেরকে প্রতিবারেই আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে, জনগণকে আশ্বস্ত করতে হবে, শিক্ষিত করতে হবে যে খিঁচুনি রোগ কোনো ছোঁয়াচে রোগ নয়, খিঁচুনি রোগ কোনো কুসংস্কারচ্ছন্ন কোনো রোগ নয়। স্যার, আমরা যখন কর্মক্ষেত্রে মৃগী রোগের কথা এসেই গেলাম, আপনারা রোগীদের কি কখনো পেশাগত কাউন্সেলিং করে থাকেন? কর্মক্ষেত্রে যাদের খিঁচুনি হয় তাদের ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেন ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ আছে তাদেরকে এগুলো আমরা বারণ করি। যেমন অনেক উঁচু দালানে কাজ করা, ছাদের উপরে কাজ করা, হ্যাঁ, এবং রান্নাঘরে ইভেন কি আগুনের কাছে, চুলার কাছে যারা থাকে মহিলাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত যারা ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইল ফোন ইউজ করে তাদেরকে বলি যত কম ব্যবহার করা যায়, কারণ এগুলি আলো আঁধারির ঝলকানিগুলো খিঁচুনি রোগের মাত্রা বাড়ায়। সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি যত কম ব্যবহার করা যায় তত ভালো। এই খিঁচুনি রোগ নিয়ে আমাদের সাধারণ মানুষদের জন্য আপনার কি কোনো বার্তা আছে স্যার? সাধারণ জনগণের জন্য আমার যে পরামর্শ খিঁচুনি রোগ নিয়ে, তা হচ্ছে এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নেই। এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হবে। আপনারা ডাক্তারের পরামর্শ থাকবেন। এই রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব যদি তাড়াতাড়ি চিকিৎসা করা যায়। অযথা এই খিঁচুনি রোগ নিয়ে কোনো আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এটা সামাজিক কোনো ব্যাধি নয়, এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটা রোগ। স্যার, আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আশা রাখছি দর্শকরা ভীষণ উপকৃত হবে।
আজকের মতো আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।